তো আগের সেশনটাতে আমি অ্যাপেক্স বিট সম্পর্কে একদম ভালো মতো বিস্তারিত আলোচনা করেছি। এখন বাকিগুলার অ্যান্সারগুলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তো কজেস অফ দ্য নন পালপেবল অ্যাপেক্স বিট এটা কী হবে বলো তো? দেখো, যদি অবেস পেশেন্ট থাকে তখন দেখা যায় যে তার সাবকুটিনিয়াস ফ্যাটটা অনেক বেশি হয়, তার কারণে ইম্পালসটা ঠিক মতনে পাওয়া যাচ্ছে না। আর অ্যাপেক্স বিট জাস্ট বিনিথ আর রিব, এখন একটা রিবের কারণে দেখা যাচ্ছে যে বিটটা ড্যাম্পেন হয়ে যায় এবং এটা ফিল করতে পারবো না আমরা। আবার যদি হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং হয়, তো কখনো যদি এরকম হয় যে ইমফাইসিমা দেখা যায় লাংটা হচ্ছে ওভার এক্সপান্ডেড হয়ে যায়, তখন হার্টটা থোরাক্সের দিকে অনেক চাপ খায়, তো তখন হচ্ছে আমরা বিটটা ফিল করতে পারবো না। আবার পেরিকার্ডিয়াল ইফিউশন থাকলে, তো এই পেরিকার্ডিয়াল ইফিউশনে হচ্ছে গিয়ে ফ্লুইড হয়ে জমা হয় পেরিকার্ডিয়াল স্যাকে, তো এটা হচ্ছে হার্টবিটটাকে মাফেল করে দেয়। দেন ডেক্সট্রোকার্ডিয়া যেটা, এটাও হচ্ছে দেখা যায় যে অ্যাপেক্স বিট প্রেজেন্ট থাকে বাট অন রাইট। তো অনেক সময় দেখা যায় যে আমি যদি রাইট সাইডে বা ডেক্সট্রোকার্ডিয়ার জন্য এভাবে এক্সামাইন না করে থাকি, রাইট সাইডে যদি না দেখে থাকি, তখন হচ্ছে ওই পজিশনে যদি না দেখি তখন দেখা যাবে যে আমি অ্যাপেক্স বিটটা মিস করে গেছি। তো ডেক্সট্রোকার্ডিয়াটাও আছে কিনা সেটাও আমাদের চেক করতে হবে। ওকে, তারপর আমরা সরাসরি চলে যাই কজেস অফ দ্য শিফটেড কার্ডিয়াক অ্যাপেক্স বিট। কী কী কারণে কার্ডিয়াক অ্যাপেক্স বিটটা শিফটেড হতে পারে? এটা হতে পারে চেস্টের ডিফর্মিটি, তারপর যেমন স্ট্রাকচারাল ডিফর্মিটি, যে স্কলিওসিস, হ্যাঁ, যেগুলো আমরা পড়ি, তার কারণে দেখা যায় যে হার্ট ফিজিক্যালি শিফটেড হয়ে যায়। মিডিয়াস্টেনাল শিফট, আমরা তো টেনশন নিউমোথোরাক্স থেকে পড়েছি, রেসপিরেটরি সিস্টেম থেকে পড়েছি। টেনশন নিউমোথোরাক্সে কী হয়, একটা প্রেশার ক্রিয়েট হয়, তখন মিডিয়াস্টেনালটা শিফট হয়ে যায় অপোজিট সাইডে। প্লিউরাল ইফিউশনও দেখা যায় যে অ্যাফেক্টেড সাইডের ঠিক অপোজিট সাইডে হচ্ছে মিডিয়াস্টেনালটা শিফট হয়ে যায়, তো তখন হার্টটা হচ্ছে অ্যাওয়ে পুশ হয়ে যায়। এবার আমরা দেখছি যে নিউমোনেক্টমি অর লাং কোলাপস, এই ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় যে যেদিকে লাং কোলাপস হয়ে যাচ্ছে সেই দিকে, ওই অ্যাফেক্টেড সাইডের দিকে লাং কোলাপস হয়ে গিয়ে লাংটা ছোট হয়ে যায় না, তো ছোট হয়ে গেলে দেখা যায় যে মিডিয়াস্টিনামটা ওই ছোটো যেদিকে লাংটা ছোট হয়েছে সেদিকে শিফটেড হয়ে যাচ্ছে। তাহলে এটাই বলেছে যে এটা টুয়ার্ডস দ্য অ্যাফেক্টেড সাইড, লাং কোলাপস হবে টুয়ার্ডস দ্য অ্যাফেক্টেড সাইড, আর প্লুরাল ইফিউশন, টেনশন, নিউমোথোরাক্স এগুলো হবে অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাফেক্টেড সাইড। ওকে, তারপর লেফট ভেন্ট্রিকুলার ডায়ালেটেশন কজেস অ্যাপেক্স বিট টু ডিফিউজলি ডিসপ্লেস ইনফেরিয়ালি এবং ল্যাটারালি। এটাও আমরা বলেছিলাম যখন ডায়ালিটেশন হয়। এখন ডায়ালিটেশন এবং হাইপারট্রফি এই দুটার পার্থক্য বোঝার জন্য আমাদের আগের ভিডিওটা ভালো করে দেখে আসতে হবে। এবং আমি সেখানে ডায়ালিটেশন যখন বলেছি তখন কিন্তু এই জিনিসটাও বলেছিলাম যে যখন ডায়ালিটেশন হচ্ছে তখন দেখা যাচ্ছে অ্যাপেক্স বিটটা নিচে নেমে যায় আর একটু সাইডে চলে আসে। তো ওই ভিডিওটা দেখার হচ্ছে তোমাদের অনুরোধ রইল। এই অ্যাপেক্স বিট নিয়েছিল ভিডিওটা টোটালি, যে টাইপস অফ কার্ডিয়াক ইম্পালস। ওকে, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হবে লেফট ভেন্ট্রিকুলার ডায়ালিটেশন যদি হয় তখন। আচ্ছা, কমন কজেস অফ দ্য কার্ডিওমেগালি এটা কি? তো দেখো যে কার্ডিওমেগালির কমন কজ, এখানে দেখো যে যদি ফ্লুইড আমাদের পেরিকার্ডিয়ামে জমা হয়, তো অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড কী করে, এনলার্জ হার্ট অন ইমেজিং। তো যখন হচ্ছে পেরিকার্ডিয়ামে অনেক ফ্লুইড জমা হয় তখন দেখা যায় যে হার্টটা অনেক বড় দেখা যায় ইমেজিংয়ে, তো এটা হচ্ছে কার্ডিওমেগালি। তারপর কার্ডিওমায়োপ্যাথি যদি ডেভেলপ করে, দেখা যায় যে হার্ট মাসেলের ডিজিজ হয়, যদি ডিজিজ হয় তখন দেখা যেতে পারে যে ডায়ালিটেশন এবং হাইপারট্রফি হতে পারে। তারপর মাল্টিপল ভালভুলার ডিজিজ, এখানে দেখা যায় যে ক্রনিক ভলিউম এবং প্রেশার ওভারলোড দেখা যায়। মাল্টিপল ভালভুলার ডিজিজ বলতে ভালভগুলো যদি ডিজিজ থাকে তো অনেক সময় দেখা যেতে পারে এরকম হয় যে একটা ভেন্ট্রিকলের প্রেশার বেড়ে গেল, হ্যাঁ, ধরো অ্যাওর্টাতে ডিজিজড কন্ডিশন আছে, অ্যাওর্টিক ভালভে, তো তখন কি লেফট ভেন্ট্রিকুলার প্রেশার বেড়ে যাবে, তাই না? এরভাবে কিন্তু একটা প্রেশার ওভারলোড হচ্ছে এবং ভলিউম ওভারলোড হচ্ছে, ঠিক আছে?
ওভারলোড এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, সেখানে কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে যে এটা মাল্টিপল ভালভুলার ডিজিজের ক্ষেত্রে হার্টের চেম্বারগুলো বড় হয়ে যাচ্ছে, তখন এই যে কার্ডিওমেগালি ডেভেলপ করছে। প্লাস যে বাইভেন্ট্রিকুলার ফেইলার, দেখা যায় যে ভেন্ট্রিকলগুলো যখন ফেইলার হচ্ছে তখন ভেন্ট্রিকুলগুলো ডায়ালেটেড হবে, কজ দেখা যায় যে ব্লাডের ফ্লোটা ব্যাকওয়ার্ড হয়ে যায়। ওই ভেন্ট্রিকলটা দেখা যায় যে লেফট ভেন্ট্রিকল আমাদের ফেল করছে, তখন কি হবে যে ব্লাডের ফ্লো অ্যাওটা দিয়ে ব্যাক করে এসে আবার লেফট ভেন্ট্রিকলে চলে আসবে, ঠিক আছে? তো এটাই আর কি। আর মায়োকার্ডাইটিস যেটা, সেটা ইনফ্লামেশন অফ দ্য হার্ট মাসেল, সেটার কারণে মায়োসাইটের ড্যামেজ হবে এবং প্লাস ইডিমা ডেভেলপ করে। আর এক্সটেন্সিভ এমআই যেটা, এটা কি, এটা হচ্ছে লার্জ এরিয়াস অফ ইনফেকশন দেখা যায়, এখানে মায়োসাইট ডেথ হয়, তারপর ওয়াল থিনিং হয়, এবং দেখা যায় যে মায়োসাইট ডেথ হয়ে ওয়াল থিনিং হয়ে আমরা দেখবো যে ভেন্ট্রিকুলার রিমডেলিং হবে, তখন দেখা যাচ্ছে যে চেম্বার এনলার্জমেন্ট হতে পারে। তো ইনফেকশন হলো লার্জ এরিয়াতে, তাহলে কি হবে, মায়োসাইট ডেথ হবে। মায়োসাইট ডেথ হওয়ার পরে দেখা যায় যে ওয়ালটা থিনিং হলো, ওয়াল থিনিং হওয়ার পর আমরা দেখব ভেন্ট্রিকুলার রিমডেলিং এবং রিমডেল হয়ে দেখা যাচ্ছে যে চেম্বার এনলার্জমেন্ট হয়ে যাচ্ছে। তারপর হাইপার ডাইনামিক সার্কুলেশন, এটা দেখা যায় যে কার্ডিয়াক আউটপুটটা আস্তে আস্তে বাড়তে থাকে এমন কন্ডিশন। যেমন অ্যানিমিয়াতে অনেক লো অক্সিজেন ক্যাপাসিটি থাকে, তো তখন কি হয়, আমরা কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি টু কম্পেনসেট। প্লাস থাইরোটক্সিকোসিস, এখানে কিন্তু মেটাবলিক রেট অনেক বেশি থাকে, সেক্ষেত্রে হার্ট রেট এবং স্ট্রোক ভলিউমও বেশি হবে। তারপর দেখা যাচ্ছে যে এই যে এইসব কিছু কন্ডিশনে দেখা যাচ্ছে যে হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়, মানে দেখা যায় যে হার্টের ভলিউম, হার্টের যে আউটপুটটা সেটা বেড়ে যাচ্ছে। তো এরকম কিছু কন্ডিশন। এভি ফিস্টুলাও আছে, ব্লাড যখন আর্টারি থেকে ভেনে শান্ট করে তখন ভলিউম ওভারলোড দেখা যায় ভেন থেকে, তো ব্লাড আলটিমেটলি যে আমাদের রাইট অ্যাট্রিয়ামে চলে যাচ্ছে সুপার এভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভাতে, তখন এখানে কিন্তু ভলিউম ওভারলোড একটা তৈরি হবে। তারপর ভিটামিন 1 যদি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে, বা যেটা হচ্ছে ভিটামিন B1 ডেফিসিয়েন্সি, তার ক্ষেত্রে বেরির ক্ষেত্রে দেখা যায় যে ভ্যাসোডাইলেশন হবে, এবং তার কারণে এই যে পোর সেলুলার মেটাবলিজম, তখন হাই আউটপুট ফেলার দেখা যাবে। তো সেটাও কম্পেনসেশনের জন্য আমরা হচ্ছে ভলিউম ওভারলোড করে থাকি। তো এই যে হাইপার ডাইনামিক সার্কুলেশন মানে যে কোনো কম্পেনসেশনের সময়, সেক্ষেত্রে আমাদের কার্ডিওমেগালি ডেভেলপ করতে পারে। তারপর শান্ট অ্যানোমালি, এটা হচ্ছে দেখো এএসজি, ভিএসজি, পিডিএ। এএসজিতে কী হয় বলো তো? এএসজিতে আমাদের এটা হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাম ডিফেক্ট। এখানে কি হয়, লেফট অ্যাট্রিয়ামের সাথে আর লেফট অ্যাট্রিয়াম এবং রাইট অ্যাট্রিয়ামের মধ্যে একটা অ্যাবনর্মাল কানেকশন থাকে। তো এখানে লেফট অ্যাট্রিয়ামে যেহেতু প্রেশার বেশি, তাহলে লেফট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়ামে ব্লাডটা চলে গেল, এবং রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আলটিমেটলি ব্লাড যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে ভলিউম ওভারলোড করছে ওই জায়গাটা, হার্টের যে রাইট সাইডটাতে এখানে বড় হয়ে যাচ্ছে। তারপর ভিএসডিতে তো ভেন্ট্রিকুলার সেপ্টাম ডিফেক্ট, এখানে লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড যাবে, সেখানেও দেখা যাচ্ছে যে তোমার লেফট ভেন্ট্রিকল থেকে পালমোনারি সার্কুলেশন অনেক বেশি যাচ্ছে। তারপর পালমোনারি সার্কুলেশন থেকে যখন লেফট ভেন্ট্রিকলে দেখা যাচ্ছে যে পালমোনারি সার্কুলেশন থেকে লেফট ভেন্ট্রিকলে আসলে, এবং লেফট ভেন্ট্রিকলে আসার পরে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ভলিউম ওভারলোড আবার হচ্ছে। তো এগুলা যে এরকম কারণে ভলিউম ওভারলোডের কারণে আসলে দেখা যাচ্ছে যে আলটিমেটলি কার্ডিওমেগালি ডেভেলপ করছে। আবার দেখো পিডিএ, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিয়াসাস, যেটা আমরা পড়ে আসছি। এই প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিয়াসাসে কী হয়, এখানে দেখা যাচ্ছে যে অ্যাওটা এবং পালমোনারি আর্টারির মধ্যে একটা অ্যাবনর্মাল কানেকশন থাকে। তো দেখা যায় যে অ্যাওটা থেকে ব্লাড পালমোনারি আর্টারিতে চলে যায়, তখন পালমোনারি ওভার সার্কুলেশন হয়ে যায়। তো এভাবে আলটিমেটলি দেখা যায় যে চেম্বার ডাইলাটেশন এবং কার্ডিওমেগালি ডেভেলপ করে। তো এইগুলা শান্ট অ্যানোমালি থাকবে, এই কারণে দেখা যাচ্ছে কার্ডিওমেগালি ডেভেলপ করছে।
তো আশা করি এরপর থেকে এই জিনিসগুলো আমরা মিস করবো না, কজ যেহেতু আমরা বুঝে বুঝে পড়েছি, কিছুটা হলেও আমাদের রেসিডুয়াল নলেজ থাকবে। আচ্ছা, আমরা মারমারে চলে আসি। মারমার একটা অ্যাবনর্মাল সাউন্ড, abnormal heart sound due to turbulent blood flow across abnormal valve turbulent flow, তারপর septal defect or outflow obstructionের কারণে হতে পারে, অথবা increased volume or velocity of blood through normal valve। তাহলে কী কী জিনিস আছে? হয় ভালভই অ্যাবনর্মাল, অথবা ভালভটা নর্মাল বাট যেই ভলিউম আর ভেলোসিটিতে ব্লাডটা পাস করছে সেটা হচ্ছে অনেক বেশি, অথবা সেপ্টাল ডিফেক্ট আছে, অথবা আউটফ্লো অবস্ট্রাকশন আছে। তাহলে কতগুলো জিনিস। মারমার হচ্ছে অ্যাবনর্মাল হার্ট সাউন্ড। এই অ্যাবনর্মাল হার্ট সাউন্ড কী কী কারণে হতে পারে? হয় ভালভটা অ্যাবনর্মাল, না হয় ভালভটা নর্মাল বাট ফ্লোটা অ্যাবনর্মাল। আরেকটা কী কারণ হতে পারে? সেপ্টাল ডিফেক্ট হতে পারে, আউটফ্লো অবস্ট্রাকশন হতে পারে। এই তো, ওকে। তো এখন মেকানিজম অফ প্রোডাকশন বলি। আচ্ছা, এখান থেকে যে অ্যাবনর্মাল ভালভ বলেছে, এই জিনিসগুলো কি কি হতে পারে বলো তো? অ্যাবনর্মাল ভালভ হতে পারে, এটা স্টেনোসিস হতে পারে বা রিগাজিটেশন হতে পারে ভালভগুলোতে। স্টেনোসিস বলতে ভালভগুলো ন্যারো হয়ে গেছে, আর রিগাজিটেশন বলতে দেখা যাচ্ছে যে ভালভগুলো ক্লোজ হওয়ার পরও কিছু পরিমাণে ব্লাড আবার ব্যাকফ্লো করছে। তাহলে যে মাইট্রাল রিগাজিটেশন, অ্যাওর্টিক রিগাজিটেশন, মাইট্রাল স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস, এগুলো কিন্তু সবই হচ্ছে অ্যাবনর্মাল ভালভের মধ্যে পড়বে। তারপর সেপ্টাল ডিফেক্ট আমরা পড়েছি, এটার উদাহরণ হচ্ছে ভিএসজি, তাই না? এএসজি, এগুলো কিন্তু একটা সেপ্টাল ডিফেক্ট। হ্যাঁ, তারপর আউটফ্লো অবস্ট্রাকশন। আউটফ্লো কীভাবে অবস্ট্রাকশন হয় বলো তো? এই যে অ্যাট্রিয়াল স্টেনোসিস, অ্যাট্রিয়াল ভালভ যেটা, সেখানে স্টেনোসিস হলো, অথবা দেখো পালমোনারি ভালভের স্টেনোসিস হলো, তখন এটা কিন্তু আউটফ্লো অবস্ট্রাকশনের দিকে যাবে। অথবা ইনক্রিজ ফ্লো অ্যাক্রস আর নর্মাল ভালভ। তো এখন ফিভারের সময় বা প্রেগনেন্সির সময় দেখা যায় যে ব্লাডের ফ্লো বেড়ে যায়, তখন এই যে একটা নর্মাল ভালভের মধ্য দিয়ে অনেক বেশি ভেলোসিটিতে ব্লাড ফ্লো করতে পারে, তো তখন একটা শব্দ হতে পারে। তো আমরা এবার আসি আচ্ছা, তারপর দেখো যে এইগুলা যেটা বলেছে যে মেকানিজম অফ প্রোডাকশন, এই সেম কথাগুলা আমরা যেই কয়টা পয়েন্ট বলেছি, এখানে 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্টই হচ্ছে বলতে হবে। তারপর গ্রেডস অফ ইন্টেন্সিটি অফ টিউমার, এটা হচ্ছে কত, মানে মারমারের ইন্টেন্সিটি কত সেটা হচ্ছে আমরা দেখব। যেমন এই যে এটা পড়বো আমরা ডেভিডসনেরটা, গ্রেড 1 হচ্ছে ভেরি সফট, গ্রেড 2 হলে সেটা হবে, দেখা যাচ্ছে যে গ্রেড 1 হলে ভেরি সফট, গ্রেড 2 হলে সফট, 3 হলে মডারেট, লাউড উইথ অ্যাসোসিয়েটেড 3 হচ্ছে 4, 5 ভেরি লাউড, আর 6 হচ্ছে হার্ট উইদাউট স্টেথোস্কোপ। আল্লাহ, কি সাংঘাতিক ব্যাপার, স্টেথো ছাড়াই আমরা দূর থেকেই শুনতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা কজেস অফ দ্য সিস্টোলিক মারমারে আসি। তো সিস্টোলিক মারমার এটা হচ্ছে, দেখো কি কি ধরনের আছে। ইজেকশন সিস্টোলিক মারমার, প্যান সিস্টোলিক অর হলো সিস্টোলিক মারমার। এখন প্যান অথবা হলো এই শব্দগুলোর মানে কি বলো তো? প্যান হলো এগুলা মানে হচ্ছে সম্পূর্ণ বা হোল, হ্যাঁ, পুরাটা টাইম জুড়ে। তার মানে আমরা দেখব যে যতক্ষণ ধরে সিস্টোল হচ্ছে ততক্ষণ ধরে আমি মারমারটা শুনতে পাবো, তখন এটাকে আমি বলবো প্যান সিস্টোলিক মারমার অথবা হলো সিস্টোলিক মারমার। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে লেট সিস্টোলিক মারমার। হ্যাঁ, এই তো। তাহলে ইজেকশন সিস্টোলিক মারমারটাতে আসি। এটা হচ্ছে কি আছে, ব্লাড আমরা জানি কি হয়, যে ভেন্ট্রিকল থেকে, ধরো ভেন্ট্রিকল থেকে ব্লাড কি হয়, ইজেক্টেড হয়, তাই না? তো এই যে ভেন্ট্রিকল থেকে ব্লাড যখন ইজেকশন হয়, তো তখন যদি ভালভটা ন্যারো থাকে, তখন একটা কি হতে পারে, তখন একটা টার্বুলেন্স ফ্লোয়ের একটা দেখা যাচ্ছে হাই ফ্লো স্টেট হয় এবং একটা টার্বুলেন্স ক্রিয়েট হয়, সেটারই একটা শব্দ হয়। এবং এটা
ক্রিসেন্ডো অথবা ডিক্রিসেন্ডো প্যাটার্নের হতে পারে, যেমন মানে এটা বাড়তেও পারে আস্তে আস্তে, আবার কমতেও পারে, এরকম একটা প্যাটার্ন। ঠিক আছে, তো ফার্স্টে আমি দেখি যে অ্যাওরটিক স্টেনোসিস, এখানে কি হয়, অ্যাওরটিক স্টেনোসিসে যে অ্যাওরটিক ভালভটা ন্যারো হয়ে যায়, তার কারণে একটা টার্বুলেন্স দেখা যায়। যখন ব্লাডটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে এক্সিট করে, আমি একটা টার্বুলেন্স পাবো। এরপর পালমোনারি স্টেনোসিস, এখানে হচ্ছে পালমোনারি ভালভটা ন্যারো হয়ে যাবে, তার কারণে দেখা যাচ্ছে যে এই ন্যারো পালমোনারি ভালভ দিয়ে যখন রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডগুলা বের হয়ে আসে, তখনও একটা টার্বুলেন্স আমরা পাবো এবং একটা শব্দ পাবো, একটা মারমার পাবো। তারপর যদি ফ্লো মারমার, এটা হচ্ছে হাই ফ্লো অ্যাক্রস নর্মাল ভালভসে যদি হাই ফ্লো হয়, যেমন দেখো যে অ্যানিমিয়ার সময় বা প্রেগনেন্সির সময়, এই সব টাইমে কিন্তু হার্ট এমনি বেশি ইজেক্ট করে ব্লাড। ঠিক আছে, তো তখন হচ্ছে আমাদের একটা ফ্লো মারমার পাবো, হাই ফ্লো যেহেতু হচ্ছে অ্যাক্রস আ নর্মাল ভালভ। তারপর হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল সেপ্টাল হাইপারট্রফি কজেস ডাইনামিক লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন। তো হাইপারট্রফিক দেখো কার্ডিওমায়োপ্যাথি, এখানে হচ্ছে কার্ডিয়াক মাসেলগুলো হাইপারট্রফি হচ্ছে, যার কারণে যে অবস্ট্রাকশন হচ্ছে সেটার কারণে যে মারমারটা হচ্ছে সেটার কথা বলা হয়েছে। এবার প্যানসিস্টেরিক মারমার, এটা হচ্ছে দেখা যায় যে আমাদের এই যে রিগার্জিটেশন যেটা, সেটা কিভাবে হয় সেটা তো আমরা জানি যে ধরো একটা হার্ট, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইকাসপিড ভালভ, আর এটা হচ্ছে বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভ, যেটা লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝে। তো ধরো আমাদের এখানে মাইট্রাল রিগার্জিটেশনের একটা কন্ডিশন হচ্ছে, কিভাবে হয় এটা, ধরো লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে, ধরো লেফট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করছে, তখন একটা কি হয়, একটা প্রেশার পড়ে না, তখন দেখা যায় যে লেফট ভেন্ট্রিকল থেকে যে লেফট ভেন্ট্রিকল থেকে কিছু পরিমাণ ব্লাড লিক হয়ে আবার লেফট অ্যাট্রিয়ামে চলে যায়। তো এই যে রিগার্জিটেশনটা হচ্ছে, সেটাই হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশন। সেরকম ট্রাইকাসপিড ভালভের রিগার্জিটেশন হয়, সেটাকে ট্রাইকাসপিড রিগার্জিটেশন বলবো। প্লাস দেখো ভেন্ট্রিকুলার সেপ্টাম ডিফেক্ট, এখন পুরাটা সিস্টোলের সময় জুড়ে এখানে যে ভেন্ট্রিকলগুলোতে যখন আমাদের কনট্রাক্টেড হবে, তখন দেখা যাবে যে পুরাটা সিস্টোলের সময় জুড়ে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকলে যাবে, এবং সেটা কেন যাবে, লেফট ভেন্ট্রিকলে প্রেশার বেশি রাইট ভেন্ট্রিকলের থেকে, দ্যাটস ওয়াই দেখা যায় যে ভেন্ট্রিকুলার সিস্টোল ডিফেক্টের পুরাটা সময় জুড়ে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকলে যাবে।